আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা কথা বলবো সম্প্রতি ঘটে যাওয়া এক গুরুত্বপূর্ণ উদ্বেগজনক ঘটনা নিয়ে, ইরানে ইসরায়েলি হামলা। ইরানের উপর ইসরায়েলের আক্রমণ ও একই সাথে ইরানের এতজন গুরুত্বপূর্ণ জেনারেলের হত্যার ঘটনা ঘটল, এটা কিভাবে সম্ভব হলো? ইরান কি অসতর্ক ছিল নাকি এখানে অন্য কোনো বিষয় আছে? একটা বিষয় হলো অসতর্কতা, এটা তো রয়েছেই। না হলে একটা দেশের এমন টপ জেনারেল, তাদের বিজ্ঞানী, এদেরকে এভাবে একসাথে এত অল্প সময়ের ব্যবধানে হত্যা করা, সতর্ক থাকলে তো একটা অসম্ভব ব্যাপার। এখানে অসতর্কতার ব্যাপারটা তো রয়েছেই, সাথে সাথে আমি বলবো আরও কিছু বিষয় রয়েছে, যেমন তাদের আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা। বিশ্বে ব্যাপক সংখ্যক মানুষ আছে যারা মূলত সেকুলার বিশ্বাসে বিশ্বাসী এবং তারা পশ্চিমাদের আনুগত্য করে। এই শ্রেণীর মানুষরা সরকার ব্যবস্থা, প্রশাসন এবং সেনাবাহিনীতে ঢুকে পড়ে এবং বিভিন্ন প্রণোদনার প্রেক্ষিতে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করে। এছাড়া অনেক ডাবল এজেন্ট কাজ করে, যারা একদিকে ইরানের গুরুত্বপূর্ণ পদে আছে, আবার একই সাথে তারা সিআইএ বা মোসাদের এজেন্ট হিসেবে কাজ করছে। তৃতীয়ত আমরা দেখতে পাই যে প্রযুক্তির উন্নতি একটি নতুন নিরাপত্তা সংকট তৈরি করেছে। ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে খুব সহজেই লোকেশন ট্র্যাক করা সম্ভব। গুগল ম্যাপস বা ডিভাইসের আইএমই এর মতো প্রযুক্তিগুলো পশ্চিমাদের নিয়ন্ত্রণে, যা তাদের সুনির্দিষ্ট হামলা চালাতে সাহায্য করে। এইটা মুসলিম বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে যারা আগামী দিনে কাজ করবে তারা যেন ডিজিটাল জালের বাইরে গিয়ে নিজেদের কাজ চালিয়ে নেওয়ার ব্যবস্থা গড়ে তোলে। চতুর্থত, ইরানিদের মধ্যে একটি অতিরিক্ত আত্মবিশ্বাসী মনোভাব দেখা যায়। এই ওভার কনফিডেন্সের কারণে তারা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাকে অনেক সময় গুরুত্ব দেয়নি। সব মিলিয়ে এটা নিশ্চিতভাবে তাদের দুর্বলতা প্রকাশ করেছে, যা তাদের নিজেদেরকে যেভাবে শক্তিশালী হিসেবে উপস্থাপন করত তার বিপরীত। ধন্যবাদ আপনাকে। তবে আপনি শুরুর দিকে শিয়া সুন্নির একটা বিষয় বলছিলেন। অনেকেই অভিযোগ করতে দেখি যে সুন্নি মুসলমানদের বিরুদ্ধে ইরান ইসরায়েল পরস্পর একে অপরের সহযোগী, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা নিজেরা পরস্পর যুদ্ধে লিপ্ত। এই অভিযোগটা কি অসম্ভব বা অবাস্তব কিছু? দেখুন, রাজনৈতিক কিংবা সামরিক ময়দানে পারস্পরিক মিত্রতা এবং শত্রুতা খুবই স্বাভাবিক ব্যাপার। যেখানে যার কমন ইন্টারেস্ট একত্রিত হয় সেখানে তারা একমত হয়, আবার যখন অন্যান্য শত্রুতা থাকে তখন তারা পরস্পর শত্রুতা করে। ইরান এবং ইসরায়েলের ব্যাপারটা হলো, এটা সত্য যে সুন্নি মুসলিমদের বিরুদ্ধে তাদের কিছু কমন ব্যাপার আছে, আবার একই সাথে তাদের রাজনীতিতে তাদের কিছু ব্যাপার আছে যেখানে তারা পরস্পর শত্রু। মধ্যপ্রাচ্যে ইসরায়েল চায় যে সে থাকবে সুপার পাওয়ার, অন্যদেরকে সে নিয়ন্ত্রণ করবে। এখানে ইরান হলো তার প্রতিদ্বন্দ্বী। যদি ইরান পারমাণবিক শক্তি অর্জন করে ফেলে তখন ইসরায়েল ইরানকে নিয়ন্ত্রণ করতে পারবে না। সেজন্য ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় যেন সে ওই পর্যায়ে যেতে না পারে। একই সাথে সুন্নি মুসলিমদের দমনের ব্যাপারে তারা উভয়ই একমত। আমরা দেখেছি আফগানিস্তানে যখন আমেরিকা আক্রমণ করে তখন ইরান তাদের সাহায্য করেছে। সিরিয়া এবং ইরাকে তারা কিভাবে সুন্নি মুসলিমদেরকে কচুকাটা করেছে সেটা আমরা দেখেছি। এই যুদ্ধগুলোতে সবসময় দেখা গেছে যে ইরান আমেরিকার মিত্র। আবু মুসা জরকাও ইরাকে কাজ করতে গিয়ে দেখেন যে শিয়ারা আমেরিকাকে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করে। অ্যানিমে ইন স্পিচ, অ্যালাই ইন আউটকামস, রাইভালস ইন ন্যারেটিভ অ্যান্ড পার্টনার্স এগেনস্ট সুন্নি রেজিস্ট্যান্স। অর্থাৎ মুখে তারা শত্রুতা দেখালেও ফলাফলের দিক থেকে তারা মিত্র, ন্যারেটিভে প্রতিদ্বন্দ্বী হলেও সুন্নিদের প্রতিরোধ দমনের ক্ষেত্রে তারা একসাথে কাজ করে। সুতরাং ব্যাপারটা সরলভাবে বন্ধু বা শত্রু নয়, বরং জটিল। তবে যখন বন্ধু বা শত্রু বা সাপোর্টারের কথা আসে, ঠিক এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বিশেষ করে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে, অনেকে এটাতে আলহামদুলিল্লাহ বলছে, অনেকে এটাকে পজিটিভলি নিচ্ছে, আবার অনেকে দুঃখ প্রকাশ করছে। এটা হওয়ার কারণটা কি? এটার কারণ হলো সাধারণ মানুষ ইরানের একটি ধর্মীয় এবং সাংস্কৃতিক ন্যারেটিভের দ্বারা প্রভাবিত। ইরান একটি সাম্রাজ্যবাদী প্রকল্প নিয়ে কাজ করে। তারা এমন একটি ইমেজ তৈরি করতে সক্ষম হয়েছে যে আন্তর্জাতিক রাজনীতিতে পশ্চিমারা যখন মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে তখন ইরান মুখে মুখে আমেরিকার বিরুদ্ধে কথা বলেছে। সালমান রুশদির বিরুদ্ধে খামেনির ফতোয়ার মতো কিছু কাজের মাধ্যমে মুসলিম বিশ্বের সাধারণ জনগণের মধ্যে ইরান একটি সহানুভূতি তৈরি করতে সক্ষম হয়েছে। এই কারণে যখন ইরানে আক্রমণ হয় তখন তারা এটাকে মুসলিম শক্তির উপর আক্রমণ মনে করে দুঃখ প্রকাশ করে। কিন্তু যারা এর পেছনের বাস্তবতা জানে যে শিয়াদের গোটা ইতিহাস মুসলিম সুন্নিদের বিরুদ্ধে, শিয়াদের অভিধানে সুন্নিদের বিরোধিতা কাফেরদের বিরোধিতার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ শিয়াদের সামনে যদি কাফেরদের ডমিনেন্স অথবা সুন্নিদের ডমিনেন্সের মধ্যে একটি বেছে নিতে হয়, তারা কাফেরদেরটা বেছে নিবে। আমরা দেখেছি আফগানিস্তান, ইরাক, সিরিয়া সব জায়গায় তারা সবসময় সুন্নিদের উপর ব্যাপক রক্তপাত ঘটিয়েছে। কাসেম সুলেমানি ইরাকে এসেছিলেন সুন্নি নিধনের মিশন নিয়ে। যারা এই বাস্তবতা জানে তারা ওই সাধারণ মুসলমানদের মতো প্রতিক্রিয়া জানায় না।
তারা মনে করে ইসরায়েল তাদের শত্রু এবং ইরানও তাদের শত্রু, তারা উভয় যুদ্ধ করুক এবং পরস্পরের ক্ষতি করে দুর্বল হয়ে যাক, যা সুন্নিদের প্রতিরোধের উত্থানের জন্য জরুরি। এই মিশ্র প্রতিক্রিয়া মূলত এই বুদ্ধিমত্তিক পাঠতানের উপর দাঁড়িয়ে থাকে। ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে। এই জায়গায় এসে আসলে আন্তর্জাতিক আইন আসলে কোথায় গেল? কেননা আমরা জানি পারমাণবিক কেন্দ্রে যদি কেউ হামলা চালায়, এটার একটা আইন আছে, আন্তর্জাতিক আইন আছে। এই জায়গায় এসে আসলে আন্তর্জাতিক আইনটা কোথায়, এবং ইসরায়েলের ক্ষেত্রে কি আন্তর্জাতিক আইন কার্যকর নয়? একটা ব্যাপার হলো এই তথাকথিত আন্তর্জাতিক আইন আসলে সম্পূর্ণ বোগাস। এটা মূলত আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য। আমেরিকা, ইউরোপ বা ইসরায়েল এই আইনগুলো বানায় অন্যদের নিয়ন্ত্রণ করার জন্য, নিজেরা মানার জন্য নয়। আমরা যদি ইতিহাস দেখি, ইসরায়েল সিরিয়াতে শত শত হামলা চালিয়েছে, সুদানে হামলা করেছে, তুরস্কের একটি জাহাজ যেটা গাজায় মানবিক সাহায্য নিয়ে যাচ্ছিল সেটিতে হামলা করে 10 জনের বেশি তুর্কি নাগরিককে হত্যা করেছে। আমেরিকা ইরাকে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশনের নামে হামলা চালিয়েছে, যেটা তারা কোথাও পায়নি। তারা কি আইনের তোয়াক্কা করেছে? পাকিস্তানের ড্রোন হামলা, ইয়েমেনে আনোয়ার আল আওলাকিকে ড্রোন হামলায় হত্যা, সোমালিয়াতে ড্রোন হামলা, এসব ক্ষেত্রে কি তারা কোনো আন্তর্জাতিক আইনে তোয়াক্কা করেছে? পানামার নরিয়েগাকে তার দেশ থেকে তুলে নিয়ে গিয়েছিল। এই তথাকথিত আন্তর্জাতিক আইন এটা কেবল অশিক্ষিত এবং মূর্খদেরকে শান্ত করার কিছু বাক্য। আলটিমেটলি পৃথিবী সেই অতীতেই আছে, যেটাকে আপনারা জঙ্গল ল বলেন, সভ্যতা, আধুনিকতা, আন্তর্জাতিক আইন এসব কিছুই না। যার শক্তি আছে সে যেটা বলবে সেটাই আইন, এবং এটা আমেরিকা, পশ্চিম এবং ইসরায়েল বারবার প্রমাণ করেছে। কেবল বোকারাই এই বিষয়গুলোকে সম্মান জানায় এবং এগুলো নিয়ে পড়ে থাকে। এটা আসলে কোনো মূল্য রাখে না। ইরান ইসরায়েলে হামলা পড়িয়েছে, তো এই জায়গায় এসে ইরান কি ইসরায়েলকে পেরে উঠবে, বা ইসরায়েল কি ইরানকে থামাতে পারবে? দেখুন, যদি আমরা স্বাভাবিক ক্যালকুলেশনে বলি, সামরিক সক্ষমতার ক্যালকুলেশনে বলি, তাহলে ইরান ইসরায়েলকে দমন করতে বা থামাতে পারবে না, বিশেষ করে যখন আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব তাদের পক্ষে আছে। এটা তাদের সক্ষমতার ভেতরে নেই। এটা কেবলমাত্র সম্ভব অন্য একটি শক্তি দিয়ে, সেটা হলো ঈমান, যেটা আমরা আফগানিস্তানে দেখেছি। পুরো পশ্চিমা বিশ্ব, শুধু পশ্চিমা বিশ্ব নয়, তাদের যত মিত্র আছে তারা সকলে মিলে আফগানিস্তানে 20 বছর যুদ্ধ করেছে, কিন্তু দিনের শেষে তাদের পরাজয় মেনে নিয়ে আফগানিস্তান থেকে চলে যেতে হয়েছে। সুতরাং যদি সামরিক ক্যালকুলেশনের ভিত্তিতে বলি, তাহলে ইরান পারবে না। আর ইমানের যে জায়গা, আমি মনে করি এখানেও ইরান পারবে না। পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েলকে যদি দমন করতে হয় এবং পরাজিত করতে হয়, তাহলে সেটা নিজেদের সামরিক শক্তির পাশাপাশি পূর্ণাঙ্গ ইমানি শক্তি দিয়ে তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে লড়াই করে যেতে হবে। তখনই কেবল তাদেরকে পরাজিত করা সম্ভব ইনশাআল্লাহ। এই ইসরায়েল এবং এই পশ্চিমা বিশ্বকে ইরান আলটিমেটলি পরাজিত করবে না। এদের পরাজয় হবে সুন্নি এবং তাকওয়াবান মুসলিমদের হাতে ইনশাআল্লাহ। সেটা আমরা দেখব অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ। সেই বিষয়ে এখনো আলাপ আলোচনা করার অনেক বাকি আছে, অনেক সময় আছে। ফিলিস্তিন প্রসঙ্গ নিয়ে অনেক আলোচনা করার বাকি আছে। আমরা অন্য কোনো দিন সেই বিষয়ে আলোচনা করব। আজকে এই জায়গা থেকে বিদায় নিব। ধন্যবাদ আপনাকে আবারও ইনসাফের মুখোমুখিতে সময় দেওয়ার জন্য।